ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই, সকালটা অলসতায় ভরা। মাত্রই কাবির আড়মোড়া ভেঙে উঠে বসল বিছানায়। বড় একটা হাই তার ঠোঁট ছুঁয়ে বেরিয়ে এলো, অথচ তার চোখে তখনও ঘুমের রেশ লেগে আছে। চোখ দুটোই ঢুলু ঢুলু ভাব। অভ্যাসবশত হাত বাড়িয়ে পাশে প্রীতিশাকে খুঁজল কাবির, কিন্তু বিছানার এক পাশটা ফাঁকা। প্রীতিশা নেই। বউকে না পেয়ে কিছুটা জোর করে চোখ মেলে কাবির। ঠিক তখনই রান্নাঘর থেকে ভেসে এলো ফোড়নের শব্দ। এবার সে বুঝল প্রীতিশা রান্নাঘরে। তখনই ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল কাবিরের। উঠে দাঁড়িয়ে ঢুলতে ঢুলতে আধো ঘুম চোখে কাবির এগিয়ে গেল রান্নাঘরের দিকে। সাদা স্যান্ডোগেঞ্জি আর ঢিলে ঢালা ট্রাউজারে কাবিরের অবয়বটা ছিল একেবারে সহজ পুরুষালী ভঙ্গি। হাত দুটো উপরে তুলে কসরত ভঙ্গিতে চওড়া কাঁধে হালকা টান দিয়ে ঘাটটা চারপাশে বাঁকিয়ে নিল সে। বলিষ্ঠ বাহু, চওড়া কাঁধ, বুকের মাংসপেশির মাধ্যমে পুরুষালী সৌন্দর্য ঠিকরে বের হচ্ছে যেন। রান্নাঘরে ঢুকতে কাবিরের চোখে পড়ল প্রীতিশাকে। মেরুন রঙের থ্রি পিস পরনে, তার চুলগুলো ভেজা, তোয়ালে দিয়ে আলতো করে জড়ানো। সদ্য গোসলের সতেজতা তাই প্রমাণ করছে। ইতিমধ্যে কাবির এসে প্রীতিশার পেছনে দাঁড়িয়েছে, কিন্তু প্রীতিশা তা খেয়াল করেনি। কাবির মৃদু গলা জিজ্ঞেস করে, এত সকালে উঠছো কেন? প্রীতিশা গলা পেয়ে একটুখানি চমকে পেছনে তাকিয়ে হেসে বলল, ও তুমি কখন উঠলে? আমার তো আজকে আগে ঘুম ভেঙে গিয়েছিল। কাবির গ্যাসে থাকা প্যানের দিকে তাকিয়ে ভুরু তুলে বলল, সকাল সকাল নুডলস? প্রীতিশা হালকা হেসে বলল, মন চাইল তাই। প্রতিদিন ভাত খেতে কেমন লাগে বলো তো, একঘেয়ে। কাবির এগিয়ে গিয়ে ক্যাবিনেটের ওপর বসে পড়ল। এরপর হঠাৎ খেয়াল করলো প্রীতিশা হাসায় ওর গালে টোল পড়েছে। কাবির আগে ঠিকভাবে খেয়াল করেনি, আজ দেখল মেয়েটার গালে টোল পড়লে মারাত্মক লাগে। সে আবারও নতুন করে আবিষ্কার করলো মেয়েটার অন্য এক সৌন্দর্যকে। কাবির এবার এগিয়ে এসে টোল পড়া স্থানে ঠোঁট চেপে উচ্ছ্বসিত হয়ে বলল, এই প্রীতি, তোমার গালে টোল পড়ে? আজকে দেখলাম। প্রীতিশা প্যানে খুন্তি নাড়তে নাড়তে মেয়েকে রাগ দেখে বলল, আমাকে ভালোভাবে দেখো কখন তুমি, দেখবে তো সিনেমার নায়িকাদের। কাবির হো হো করে হেসে উঠল। মেয়েটা রাগ করলো আজকাল কাবিরের ভালো লাগে। প্রীতিশার গাল টিপে সে বলল, কি যে কও, আমি কার নায়িকা দেখমু, যখন আমার ঘরেই আমার প্রীতি চিন্তা আছে। দেখছ, নামেও কত মিল। কথাটার ভেতরে লুকানো ভালোবাসা নিঃশব্দে ছুঁয়ে গেল প্রীতিশাকে। এবার প্রীতিশা প্যান নামিয়ে ঢেকে রেখে হাত ধুয়ে নিল। হাত ধুয়ে কাবিরের কাছে এসে ওর হাত ধরে আলতো করে নাড়াতে নাড়াতে প্রীতিশা বলল, তুমি আজকাল আমার সাথে রোমান্টিক কথাবার্তা বলো না কাবির। কাবির ভুরু কুঁচকে বলো, এটা কিন্তু রীতিমতো ন্যাকামি। কাল রাতেও না কত কথা কইলাম। প্রীতিশা মুচকি হেসে উত্তর দিল, হাজব্যান্ডের সাথে ন্যাকামি করব না তো কার সাথে করব? কাবির নিজেও হাসল। প্রীতিশার গালে হাত রেখে বলল, তাও ঠিক। আচ্ছা, আমি গোসল দিয়ে আসি, তুমি রেডি করো সব। এই বলে কাবির চলে গেল। প্রীতিশাও খাবার রেডি করে টেবিলে রাখে। কিছুক্ষণ পর একটা বালতিতে ময়লা পানি চোখে পড়লে প্রীতিশা বালতি নিয়ে চলে যায় বাইরের রাস্তায় পানি ফেলতে। প্রীতিশা বাইরে পানি ফেলতে গিয়ে অসাবধানতায় একজনের গায়ে ময়লা পানি ঢেলে দিল। দোষ পুরোপুরি তার নয়। প্রীতিশা খালি রাস্তাতেই পানি ফেলতে যাচ্ছিল, কিন্তু পানি ফেলার সময় ছেলেটা হুট করে সামনে চলে আসায় তার গায়ের ওপর সব পানি পড়ে যায়। প্রীতিশা হতবম্ব হয়ে যায়। তাড়াহুড়ো করে বলে, সরি, দেখতে পাইনি। ছেলেটা মুখ কুঁচকে পাশে থেকে কিছু বলতেই যাবে, তার আগে প্রীতিশাকে দেখে থেমে যায়। মূলত প্রীতিশাকে কাবিরের বাসায় দেখে অবাক হয়েছে সে। ছেলেটা রকি, এলাকার পাতিমাস্তান। প্রীতিশাও এবার খুব ভালো করে চিনতে পেরেছে ছেলেটাকে। এই তো সে যে প্রীতিশাকে ডিস্টার্ব করেছিল। তাই মুখভঙ্গি আবার কঠিন করে ফেলে প্রীতিশা। রকি সন্দেহজনক কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি একা মাইয়া কাবিরের বাসায় কি করো?
প্রীতিশা দৃঢ় গলায় বলল, আমি ওর বউ, সুতরাং ওর বাসায় তো থাকবো আমি, তাই না? কথাটা আঘাত করলো রকির হৃদয়ে, কারণ রকির পছন্দ হয়েছিল মেয়েটাকে। সব জেনে রকি হতবুদ্ধি হয়ে তাকে রয়, বিস্মিত হয়ে বলে, কি কাবির বিয়া কইরা ফেলাইছে তোমারে? ঠিক তখনই পেছন থেকে কাবিরের কণ্ঠ আসে, তোর কোনো সমস্যা? পরিস্থিতি মুহূর্তে তপ্ত হয়ে উঠল। রকি এবার সব বুঝে ফেলে। মেয়েটা অবিবাহিত হলে রকি কিছুই বলতো না, বরং খুশি হতো। কিন্তু শত্রুর বউ হয়, যমন রাগ উগরে প্রীতিশাকে ধমকে বলে, চোহে দেখো না মানুষের গায়ের ওপর ময়লা পানি ফালাও। প্রীতিশা ভদ্রভাবেই বলল, আমি তো সরি বলেছি, এর জন্য ইচ্ছে করে ফেলিনি ভাইয়া। ভাইয়া ডাক শুনে মাথাটা আর গরম হয় রকির। রকি আরও দ্বিগুণ রেগে ধমকে ওঠে, তোমার ছড়িতে কি আমার গায়ের মালা যাইব? এবার প্রীতিশা কিছু বলতেই যাবে, তার আগেই কাবির প্রীতিশার সামনে এসে একেবারে রকির মুখোমুখি হয়ে দাঁড়ায়। এরপর ঘাড় নামিয়ে বিকারগ্রস্তের ন্যায় উচ্চ স্বরে বলল, ওই গলা নামা, চিল্লাস কোন সাহসে? সরি কর পরও এত কথা কেন? প্রীতিশা ঝামেলা হওয়ার ভয় পেয়ে কাবিরকে থামাতে বলল, থামো কাবির, অযথা ঝামেলা করো না। এদিকে রকি আবার তেতে ওঠে, তোর বউয়ের দোষ দেখোস না? কাবিরের ঠোঁটে বাঁকা হাসি, কিসের দোষ? তা তুই কোন ভদ্রলোক হে? আমার বউ তোর ওপর ময়লা পানি ফালাইছে, বেশ করেছে, তুই এমনি তো আবর্জনাই। রকি এবার আঙুল তুলে কিছু বলার আগে কাবির ওর আঙুল উল্টো দিকে মুচড়ে ধরে বলল, কারে আঙুল দেখাস? এলাকায় টহল দেই না দেখা সাহস বাড়ছে নাকি? ডিরেক্ট একেবারে কল্লা কাটমো, চল ফট। এরপর ঠাস করে দরজা বন্ধ হয়ে গেল রকির মুখের ওপর। এদিকে প্রীতিশা অবাক হয়ে তাকিয়ে রইল। ভুলটা আমারই ছিল কাবির, পানি তো আমিই ফেলেছিলাম। কাবির শান্ত গলায় বলল, কিসের ভুল? ও কোনো ভদ্রলোক না যে সরি হবা তুমি? ওয়াই দিনে ইফটিজিং করে, রাইতে নেশা করে, আরও বহুত গুণ আছে। ওর কাছে কিসের সরি? এরপর থেকে পারলে ওর মুখে আবর্জনা ফালাবা, বাকিটা আমি দেখমু। প্রীতিশা এসব শুনে ফিস করে হেসে ফেলে, হাজব্যান্ড হলে তোমার মতো হওয়া উচিত, মানে এমন সাপোর্টিভ, হা হা হা। আসো, খিদা লাগছে। প্রীতিশা কাবিরের এক হাত জড়িয়ে ধরে বলল, চলো। প্রীতিশার কাবির ছোট টেবিলটায় বসেছে, কাবিরের হাত দিয়ে নুডলস গোগ্রাসে গিলছে। কিন্তু প্রীতিশা এদিক ওদিক কিছু একটা খুঁজছে। কাবির তা দেখে বলল, কি খোঁজো খাওয়া বাদ দিয়া? প্রীতিশা আশেপাশে খুঁজেও কাঙ্ক্ষিত বস্তুটি না পেয়ে বিরক্তিতে চসূচক শব্দ করে বলে, কাঁটা চামচটা পাচ্ছি না, এখানেই রেখেছিলাম। কাবির স্বাভাবিকভাবে বলল, চামচ লাগবো না, হাত দিয়া খাও। প্রীতিশা যেন বিস্ময়কর কিছু শুনল, সে অবাক কণ্ঠে বলল, হাত দিয়ে নুডলস খাবো? কাবির বলল, আরে ভাই, হাত দিয়ে খাওয়ার মতো শান্তি আছে দুনিয়ায়, নইলে আল্লাহ হাত দিচ্ছে কেন? কাবিরের যুক্তিতে হার মানে প্রীতিশা। অগত্যা তাই করল। জীবনে প্রথম হাত দিয়ে নুডলস খেল সে। কাবির ওর খাওয়ার ভাব দেখে বলল, নিশ্চিত এইটাও ফার্স্ট টাইম? প্রীতিশা মাথা নাড়িয়ে খেতে খেতে জবাব দেয়, জি, তোমার সাথে সব কিছুই ফার্স্ট টাইম। প্রতিদিন একদম নিউ নিউ এক্সপিরিয়েন্স করাচ্ছ আমাকে। কাবির এবার নিজের প্লেট থেকে নুডলস তুলে প্রীতিশার মুখের দিকে বাড়িয়ে দিল। তা এই এক্সপিরিয়েন্সগুলো ভালো না খারাপ? প্রীতিশা কাবিরের হাত থেকে খেয়ে হাসি মুখে বলল, ইউনিক। সে হাসির মধ্যে ছিল ভালোবাসার অভ্যাস হয়ে যাওয়ার আর একসাথে পথ চলার স্বীকৃতি। ওদের ছোট্ট পৃথিবীটা ঠিক ততটাই পূর্ণ ছিল যতটা হওয়া উচিত দুইজন মানুষের ভালোবাসায় ভরা পৃথিবী, যেখানে কমতি ছিল না কিছুর, না হোক কমতি। প্রিশান সন্ধ্যার আগে প্রতিদিনের মতো পড়তে বসিয়েছে মেয়েকে। ছেলেটা সবে দুটো টিউশন থেকে ফিরেছে বলে প্রিশান ছাড় দিয়েছে, কারণ যতই হোক সারাক্ষণ পড়াশোনা কার ভালো লাগবে। বাবার অনুমতি পেয়ে সাথে সাথে প্রিভান ক্রিকেট খেলতে ব্যাট নিয়ে চলে গেছে মাঠে। আর প্রিহার ঘরে প্রিশান রিডিং গ্লাস চোখে পড়ে মেয়েকে ম্যাথ বোঝাচ্ছিল। বাবা মেয়ে পড়তে বসেছে বলে কায়রা দুজনের জন্য কফি এনে টেবিলে রেখে বলে, এই যে গাইস কফি। এই বলে খুশি মনে কায়রা হেলে দুলে চলে যায়, কিন্তু মাঝপথে প্রিশান ডেকে ওঠে,
তুমি কোথায় যাচ্ছ? তোমার বই নিয়ে এসো, যাও। কায়রার পা থেমে যায়। এবার পিছু ফিরে ঠোঁট উল্টে বলে, আমি এখন পড়ব না। প্রিশান সামনে চোখ রেখে কঠিন গলায় বলল, তুমি এখনই পড়তে বসবে? বই খাতা নিয়ে এসো। এক কথা দ্বিতীয়বার বলতে আমি পছন্দ করি না। গো। কায়রা বুঝলো আর বলে লাভ নেই, তাই অযথা তর্কে জড়ালো না সে। ভাঙা মন নিয়ে চলে গেল বই খাতা আনতে। একটু সময় বাদে ফিরেও আসে। তবে কায়রা এই কদিনে একটা জিনিস ভালোভাবে বুঝেছে যে প্রিশান প্রচণ্ড কন্ট্রোলিং। এমনকি ছেলেমেয়ে দুটোকে ভীষণ কন্ট্রোলে রাখে সে। একটু কথার হেরফের হলেই প্রিশান রেগে যায়। অবশ্য কায়রার এতে সমস্যা নেই। ওর জীবনে কন্ট্রোলের ভীষণ অভাব ছিল, কারণ ভাইয়েরা কখনো কায়রাকে কোনো বিষয়ে আপত্তি করেনি। প্রিশান যা করে অযৌক্তিক কিছু করে না, ভালোর জন্যই করে। তাই কারো তর্ক না করে প্রিশানের কথা দ্বিরুক্তি না করে মেনে নেয়। অবশেষে বই খাতা নিয়ে কায়রা প্রিশানের পাশের চেয়ারে বসে। প্রিহা তখন লিখছে। প্রিশান কায়রার দিকে তাকিয়ে শান্ত গলা জিজ্ঞেস করে, ফাঁকিবাজি কমবে কবে তোমার? কায়রা হতাশ গলায় বলে, আমার সুখের সংসারে আপনি পড়াশোনা কেন ঢোকাচ্ছেন স্যার? কায়রার বলার ভঙ্গিমায় প্রিহা হেসে ফেলে। প্রিশান এবার কঠোরভাবে বলে, যদি তোমার কমেডি শো শেষ হয়ে থাকে তো এবার আমরা পড়া শুরু করি। কায়রার সাথে সাথে বলে ওঠে, ইয়েস স্যার। প্রিশান বারবার স্যার শব্দটি শুনে বিরক্ত হলো। বাড়িতে কলেজে সবসময় এভাবে ডাকে মেয়েটা। সম্পর্ক বদলেছে কিন্তু ডাক নয়, তাই সরাসরি প্রিশান কায়রাকে বলল, এভাবে স্যার ডাকা বন্ধ করো। দুদিন পর ফ্রেন্ডরা মিলে একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করছে, সেখানে তুমিও যাবে। তখন মুখ ফসকে সবার সামনে স্যার বলে ডাকলে কেমন শোনাবে? কায়রা বুঝলো ব্যাপারটা। তবে আর কি বলে ডাকবে? অত বড় মানুষ। হুট করে কায়রা বলে ওঠে, ওকে, নাম ধরে ডাকা তো অসম্ভব, তাই আমি আপনাকে প্রিহার পাপা বলে ডাকবো, কিউট না? প্রিশান বিমূর কণ্ঠে বলে, হোয়াট? প্রিহা তখন নিজের খাতা প্রিশানের দিকে এগিয়ে দিয়ে মৃদু হেসে বলল, ডাকটা কিন্তু খারাপ না পাপা, আন্টির চয়েস ভালো। কায়রা গর্বিত হলো আর ফাইনাল করলো এই নামেই ডাকবে। এবার সে প্রিহাকে বলল, তুমি আর বাবাই আছো যারা আমাকে এই বাড়িতে সাপোর্ট করে, কিন্তু তোমার পাপা আমাকে সবসময় ধমকের উপর রাখে। ভার্সিটিতে 3 বছর ধরে তোমার পাপার ধমক খেয়ে আসছি, আর এখন তো পুরো জীবন খেতে হবে। এমন কথায় কায়রা আর প্রিহা দুজনে হাসলো। এদিকে প্রিশানও কিছু বলছে না, আর সে ভাবছে অন্য কথা। অ্যাটলিস্ট স্যার থেকে প্রিহার পাপা বেটার। প্রিশান চোরা চোখে একবার তাকালো কায়রার দিকে। এখন কলম কামড়ে বইয়ের দিকে তাকিয়ে পড়ছে মেয়েটা। কি অদ্ভুত! প্রিশানের জীবনে দুটো সঙ্গিনী ছিল অদ্ভুত এবং বিপরীত। তবে এটা অস্বীকার করতে হবে, মনের দিক থেকে দুজনেই ভীষণ চমৎকার। ভাগ্যের জোরে চমৎকার দুটো সঙ্গিনীর সাথে পরিচয় হয়েছিল প্রিশানের, ভিন্ন সময়ে ভিন্নভাবে। কায়রাব আজ কাশির ফোন পেয়ে বেশ তাড়াতাড়ি করে পার্টি অফিস থেকে ফিরেছে। বর্তমানে সে গাড়িতে, গাড়ির ফ্রন্ট সিটে বসেছে ফিরোজ। কায়রাব পেছনে সবুজ বসে আছে, আর ফিরোজ গাড়ি চালানোতে মনোযোগী। কায়রাবকে এভাবে তাড়াহুড়ো করে আসতে দেখে সবুজ পেছন থেকে জিজ্ঞেস করে, আজকে এত তাড়াতাড়ি বাড়ি যাইতেছেন কেন ভাই? বাড়িতে সব ঠিক আছে তো? কায়রাব মৃদু গলায় বলল, হ্যাঁ সব ঠিকই আছে। ওই তোর ভাবি ফোন করেছিল, বলল তাড়াতাড়ি বাড়িতে আসতে, কি একটা সারপ্রাইজ দেবে। আমি ভাবলাম মহাশয়া আমার ওপর রহম করেছে, আজকাল আমাদের ঝগড়াঝাটি হয় না, স্বাভাবিক দম্পতির মতো দিন কাটছে কিছুদিন ধরে, এরই মধ্যে সারপ্রাইজ তাড়াতাড়ি করব না বল? সবুজ পেছন থেকে হাউহুতাশ করতে করতে বলল, আপনাগো বিবাহ পরবর্তী অবস্থা দেখা আর ফিরোজ ভাইয়ের প্রেমিকার প্যারা দেখা আমার বিয়ার স্বাদ মিটা গেছিল। ফিরোজ ভাইয়েরটা তাও মানা যায়, কিন্তু ভাবির মতো ভয়ঙ্কর মাইয়া আমি জীবনে দেখি নাই। ফিরোজ মৃদু হাসল। কায়রাভও ঠোঁট টিপে হেসেছে। তবে ফিরোজ শান্ত গলায় বলল, ভাবি যথেষ্ট ভালো একটি মেয়ে, তাই সংসার করছে, আর ওই পরিস্থিতিতে কোনো মেয়েই স্বাভাবিক আচরণ করতো না সবুজ। এই বিষয়ে ভাইকে আমি সাপোর্ট করছি না, কিন্তু সেদিন ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার সাহসও আমার ছিল না। কায়রাব এবার হালকা শ্বাস ফেলে। ও অনুতপ্ত সব কিছুর জন্য,
ওদের দলে একমাত্র ফিরোজই আছে যে সবচেয়ে বুঝদার, মাথা ঠান্ডা লোক। তাই কায়রাবকে রাজনীতি বিষয়ক সব পরামর্শ ওই দেয়। সবুজও কায়রাবের ডান হাত, এরা দুজনেই কায়রাবের সমভাই, তাই কোনো কথায় সংকোচ নেই তাদের। কায়রাব মৃদুস্বরে বলল, ওই দিন আমার কি হয়ে গিয়েছিল আমি নিজেও জানি না। তোরা তো জানিস কায়সীকে এভাবে তুলে নিয়ে কখনোই বিয়ে করতে চাইনি আমি। ওকে বোঝাতেই গিয়েছিলাম ওই দিন, কিন্তু ও আমাকে থুতু দিয়ে মাথায় রাগ চড়িয়ে দিয়েছিল, জেদ চেপে বসেছিল আমার। ওই একটা ভুলের মাসুল আমি 4 বছর ধরে দিচ্ছি। এখনও আমায় কায়সী ভালোবাসতে পারেনি। ইয়ার সম্পর্কের উন্নতি হয়েছে কিন্তু ভালোবাসা হয়নি। ফিরোজ গাড়ি চালানোতে মনোযোগী থাকলেও কায়রাবের সমস্ত কথা শুনছিল মন দিয়ে। ফিরোজ বলল, জোর করে তো ভালোবাসা হয় না ভাই। তার মধ্যে ভাবির পছন্দ অন্য কেউ ছিল, মুভ অন করতেও সময় লেগেছে। এক্ষেত্রে আপনার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। কায়রাব হালকা ভঙ্গিতে মাথা নাড়ে আর ধীর গলায় বলে, দিয়েছি সময় ওকে, আমার পুরো জীবনটাই দিয়ে দিয়েছি। শুধু মরার আগে কায়সীর মুখ থেকে একবার হলেও ভালোবাসার কথাটা শুনতে চাই, না হলে মরেও শান্তি পাবো না আমি। সবুজ আঁতকে উঠে বলে, এইসব বললেন না ভাই, ভালোবাসবো নি দেখেন। আল্লাহ আপনারে ভাবির ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন। ফিরোজ আর কায়রাব একসাথে বলে ওঠে আমিন। কায়সীকে আজ বেশ হাসি খুশি লাগছে। ঘরটার প্রতিটা কোণ তার ছোঁয়ায় বদলে গেছে। আজ কায়সী নিজ হাতে সব সাজিয়েছে, নিজ উপার্জনে। লাল আর সাদা লাভ শেপ বেলুনগুলো ঘরের ছাদে ভাসছে। কিছু বেলুন মেঝেতেও ছড়ানো, আশেপাশে বিভিন্ন ক্যান্ডেলস, আর দেয়ালে হ্যাপি ইউনিভার্সিটি লেখা ব্যানার টানানো। বিছানা এবং মেঝে সাজানো, গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে। বিছানায় পাপড়ি দিয়ে হার্ট শেপ বানানো, এর ওপর ছোট ছোট কুশন এবং টেডি রাখা। সাজানো টেবিলের উপর রাখা ছোট্ট কেকটা সাধারণ লাভ শেপ চকলেট কেক, তবু আজ সবচেয়ে বিশেষ। এর কারণ আজ তাদের 5th অ্যানিভার্সারি। তবে এই উদযাপন প্রথমবারের মতো। কায়রাব সাহস করে কিছুই করেনি কায়সীর পছন্দ না বলে, কিন্তু আজ কায়সী নিজে থেকেই এত কিছু করেছে তাদের বিবাহ বার্ষিকী এবং কায়রাবকে দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর দিতে। আজ বহুদিন পর কায়সীর ঠোঁটে লেগে আছে ভীষণ আপন হাসি। অনেকদিন পরও হাসল বোধ হয়। সে মনে মনে ভাবছে কায়রাব এত কিছু দেখে বাবা হওয়ার কথা শুনে কেমন রিয়াকশান দেবে। নিশ্চয়ই খুব খুশি হবে। এছাড়া আজ তো কায়সী নিজের ভালোবাসার কথাও বলবে। এত চমক একসাথে পাবে কায়রাব ভেবেই খানিকটা হাসল সে। এদিকে সোফার উপর বসে কান নিজের মতো খেলায় ব্যস্ত। ছোট্ট দুটো হাতে বেলুন মুখে চেপে ধরে ফোলানোর প্রাণপণ চেষ্টা, কিন্তু আবারও ফলাফল পটাশ। এই বেলুনও ফেটে গেল। এই নিয়ে 3টি বেলুন ফাটালো কান। তবুও কান থমকে না গিয়ে বরং খিলখিল করে হেসে হাততালি দিয়ে উঠল, মা বেলুন পেতে গেল তো। কাশি কাজের ফাঁকে পেছনে ফিরে তাকিয়ে হালকা চোখ রাঙিয়ে বলল, ফাটবেই তো, তুমি এত বেশি ফোলাচ্ছ কেন? কান মায়ের বকুনিতে একটুও বিচলিত হয়নি। তার চোখে এখনো খেলা করছে দুষ্টুমি। বলল, আর একটা বেলুন দাও। কাশি এবার একটু গম্ভীর সুরে মাথা নাড়ল, না আর না, তোমার খেলার জন্য আলাদা করে রেখেছি আমি, পরে দেব। ছোট্ট মুখটা একটু গম্ভীর হলো বটে, কিন্তু সেটা স্থায়ী হলো না। সোফা থেকে নেমে টলমল পায়ে টেবিলে রাখা কেকের দিকে এগিয়ে গেল সে। গোল গোল চোখ দুটো বিস্ময়ে ভরে উঠল। জিজ্ঞেস করল, আজকে কি আমার জন্মদিন? কেক এনেছ কেন? কাশির হাতের কাজ প্রায় শেষ। সে মৃদু হেসে কানকে কুলে তুলে নিল। বলল, আজ তোমার জন্মদিন বাবা না, ওটা আসতে এখনো দেরি আছে। আজ একটা স্পেশাল দিন তোমার মা বাবার। যাগ্গে সারাদিন অনেক জ্বালিয়েছ, এখন খেয়ে দে, লক্ষ্মী ছেলেদের মতো ঘুমো দিবে। কান হয়তো পুরোটা বুঝল না, অথচ মায়ের কাঁধে মাথা রেখে আবার ফিস করে হেসে উঠল। ঘুম তখন ধীরে ধীরে তার চোখের পাপড়িতে ভিড় করছে। ছোট্ট হাত দিয়ে চোখ ডলতে ডলতে একটা বড় হাই তুলল সে। মাথাটা আলতো করে কাশির কাঁধে হেলে পড়ল।
কায়েসি নিঃশব্দে ছেলের কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো বাচ্চা, তোমার বাবাকে চমকে দিতে হবে। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে গাঢ় হচ্ছে। আকাশের শেষ রোদের রংটা মিশে যাচ্ছে শহরের ধূসরতায়। ঠিক সেই সময়ই কায়রাব বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢোকে। দরজার চৌখাট পেরোতেই তার কণ্ঠে ভেসে ওঠে পরিচিত ডাক, কায়েসি, কায়েসি। ওপরতলা থেকে হালকা ব্যস্ত গলায় জবাব আসে, শুনেছি ওয়েট, এখনই আসবেন না, 8-10 মিনিট। কায়রাব গায়ের শালটা খুলে পাশে রেখে মৃদু হাসল, কণ্ঠে হালকা সুর, কি করছো বলো তো, কিসের এত তোড়জোড়? কায়েসি তখন ঘরের ভেতর যেতে যেতে বলল, আর একটু সবুর করুন। কায়রাব হাসল খানিক, এরপর আর উত্তর আসে না, শুধু পায়ের শব্দ মিলিয়ে যায় ঘরের ভেতরে। কায়রাব আর কিছু না বলে এগিয়ে গিয়ে জগ থেকে পানি ঢেলে এক নিঃশ্বাসে খেয়ে নেয়। শরীরটা হালকা হতেই বসার উদ্দেশ্যে সোফার দিকে পা বাড়ায়, কিন্তু হঠাৎই পায়ের সাথে ধাক্কা লাগে একটা লোহার বাক্সে। ধাতব শব্দে বক্সটা উল্টে পড়ে যায় আর ছড়িয়ে পড়ে ভেতরের সব কিছু। মেঝেতে বিডস, ইলাস্টিক সুতো, পেন্ডেন্ট, চেইন, প্লেয়ার্স, কাঁচি, গ্লু, মুক্তা, এসব সাজসজ্জার সরঞ্জাম ছড়িয়ে পড়ে। সব দেখে বুঝলো এসব কায়েসির বিজনেসের সামগ্রী। আশেপাশে তাকে কায়রাব এবার ডাকলো, চাচা, এসব জিনিস ড্রয়িং রুমে না রেখে এখানে ছড়িয়ে রেখেছেন কেন? কায়েসির জিনিস না এগুলো। তখন মালি চাচা গাড়ি পরিষ্কার করছিল। কায়রাবের গলা পেয়ে জবাব দেয়, হ্যাঁ বাবা, বৌমারই জিনিসপত্র এগুলো। বৌমা বলল আজকেই তার বাড়ি থেকে এনে দিতে, আমি এক্ষুনি গাড়ি পরিষ্কার করে আসতেছি। কায়রাব আর কিছু বলে না, চুপচাপ সোফায় বসে পড়ে আরাম করে। কিন্তু হঠাৎই তার চোখ আটকে যায় একটা রঙিন ডায়েরি আর কিছু ছবির ওপর। ছবিগুলো সব তুলে নেয় কায়রাব আর দেখতে থাকে কায়েসিকে। বিয়ের আগের ছবি এসব, কোথাও নদীর ধারে, কোথাও খোলা আকাশের নিচে। প্রতিটা ছবিতে হাসছে মেয়েটা। তখন মেয়েটার বয়স 18 ছিল। স্বচ্ছ স্নিগ্ধ মুখভঙ্গি, তাই বলছে। এরপর কায়রাব সময় কাটাতে ডায়েরিটাও তুলে নেয়। ডায়েরির পাতা উল্টে দেখল পাতার পর পাতা জুড়ে বিভিন্ন ছন্দ লেখা। তাও যেমন তেমন ছন্দ নয়, কাব্যিক প্রেমময় ছন্দ। এগুলো অনেক পুরনো, বোঝা গেল 2020 সালের কাছাকাছি, কারণ কায়েসি প্রতিটি লেখায় নিজের নাম সহ তারিখ, সাল উল্লেখ করে দিয়েছে। ওপরে আরও নিজের ছবিও দিয়ে রেখেছে। ছবির নিচে বিভিন্ন ছন্দ লেখা। বউয়ের পুরনো ছবিগুলো দেখে হঠাৎ কৌতূহল বাড়ে কায়রাবের। তাই সে কায়েসির ছবিগুলো দেখতে দেখতে মন দিয়ে তার লেখা বিভিন্ন ছন্দ উৎসুকতায় কায়রাব পড়তে লাগে। ঠোঁটে হাসি ফুটে কায়রাবের বাচ্চা মেয়ে ছিল তখন কায়েসি। কিছু বাক্য পড়ে হাসিও পেয়েছে কায়রাবের। এরপর কয়েকটা পাতা উল্টাতেই দেখল কাবির আর কায়েসির হাসি মুখের ছবি। ভুরু কুঁচকালো কায়রাবের। যদিও ছবিগুলো ঘনিষ্ঠ নয়, স্বাভাবিক ছবি, কিন্তু কায়রাবের অদ্ভুত লাগলো। বিস্মিত হয়ে তাকালো কায়রাব। মনে মনে ভাবল, তাহলে কি ওরা পূর্ব পরিচিত ছিল? ভাবনা সরিয়ে নিমেষে চোখ বড় বড় হয়ে যায় নিচের লেখাগুলো দেখে। কায়রাবের হাত কেঁপে ওঠে সামান্য। নিচে স্পষ্ট লেখা, ভালোবাসার কথা। এছাড়া লাভ শেফের ভেতর কাবির আর কায়েসির নাম। শ্বাস আটকে গেল তার। আরও পাতা উল্টাতে গিয়ে দেখে প্রত্যেকটাতে কাবির আর কায়েসির ছবি এবং নিচে ভালোবাসার স্বীকারোক্তিতে কাব্যিক ছন্দ লেখা। আকস্মিক কায়রাব ডায়েরিটা ছুঁড়ে ফেলে দিয়ে অত্যধিক রাগে। কায়রাব জানত কায়েসির প্রেমিক আছে, কিন্তু সেই প্রেমিক যে তার ঠিকুজি কুষ্টি বের করার প্রয়োজন বোধ করেনি কায়রাব। কিন্তু এবার আর বুঝতে বাকি নেই সেই প্রেমিককে। ক্রমাগত অস্থির ভঙ্গিতে মাথার চুল খামছে। ওপর দিকে শ্বাস টানল কায়রাব। চোখ রক্তবর্ণ ধারণ করেছে নিমিষে। শ্বাস ভারী হয়ে যায়। ঠিক তখনই উচ্ছ্বসিত হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে কায়েসি। উজ্জ্বল মুখে, আনন্দ ভরা কণ্ঠে সে কায়রাবের হাত ধরে টেনে বলে, এবার চলুন, সব রেডি। কায়েসি ঘুরে কায়রাবকে টেনে নিয়ে যেতে গেলে কায়রাব স্থির হয়ে রইল। কায়েসি বুঝল কায়রাবকে তার স্থান থেকে নড়াতেও পারেনি সে। পেছন ফিরে অবাক কণ্ঠে কায়েসি বলল, আরে
এভাবে স্ট্যাচু হয়ে আছেন কেন? চলুন না উপরে, এত কষ্ট করে সাজালাম। কায়রাব অনিমেষ কায়েসীর দিকে তাকিয়ে রয়েছে, তবে সে দৃষ্টি আজ ভালোবাসার নয়, ক্ষোভের। কায়েসী এবার খেয়াল করে কায়রাবের চোখ রক্তাক্ত, মুখভঙ্গি একদম ঠান্ডা, আর চোখে কোনো অনুভূতি দেখতে পাচ্ছে না কায়েসী। হঠাৎ কায়রাব অতি ঠান্ডা কণ্ঠে বলল, এমনটা কেন হলো কায়েসী? কায়েসীর বুক ধক করে ওঠে, ভাবলো রাজনৈতিক কোনো ঝামেলা হয়েছে বোধহয়, তাই কায়েসী আতঙ্ক গলায় জিজ্ঞেস করে, মানে কি হয়েছে? পার্টি অফিসে কোনো ঝামেলা হয়েছে? এমন অদ্ভুত বিহেভ করছেন কেন? কায়রাব এবার রেগে কায়েসীর দুই বাহু শক্ত করে চেপে ধরল সর্বশক্তি দিয়ে। কায়েসী স্তম্ভিত হয়ে গেল, পর মুহূর্তে অনুভব করলো দুহাতে তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। কায়েসী মৃদু আর্তনাদ করে অস্ফুটে বলে, আহ, লাগছে আমার। ধৈর্য হারিয়ে কায়রাব উচ্চস্বরে গর্জে উঠে বলল, অভিনয় করেছ আমার সাথে? এতদিন মিথ্যে বলে এসেছ? কায়েসী কিছুই বুঝল না। ওর ধ্যান এখন যে ও ব্যথা পাচ্ছে দুই হাতে। ব্যথায় কায়েসীর মুখ বিবর্ণ হয়ে যায়, তাই কায়েসী রেগে বলল, ব্যথা দিচ্ছেন কেন? আমি মিথ্যে বলিনি, আপনি ভালো করে জানেন। আর কিসের অভিনয়? কি হয়েছে প্লিজ খুলে বলুন। কায়রাব এক ঝটকায় ধাক্কা দিয়ে ছেড়ে দিল কায়েসীকে, তারপর নিচ থেকে সেই ডায়েরিটা তুলে কায়েসীর দিকে ছুঁড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ইনোসেন্ট সাচ্ছ এখন? বুঝতে পারছো না কিছু? এই ছবিগুলো কি? হ্যাঁ, কাবিরের সাথে সম্পর্ক ছিল তোমার? শেষের কথাটা জোরে চিৎকার করে বলল কায়রাব। এমন চিৎকারে কায়েসী ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। নিচে ডায়েরিটা দেখে বুঝে যায় কি ঘটেছে। কায়েসীর চোখ ভিজে ওঠে, সে ছলছল দৃষ্টিতে তাকায় কায়রাবের দিকে। কায়রাব এখনও কেমন কঠিন হয়ে আছে। কায়েসী এগিয়ে এসে ধরা গলায় বলল, কাবিরের সাথে আমার সম্পর্ক ছিল না, আপনি ভুল বুঝছেন। আমি সব বলছি আপনাকে। আমি। কায়রাব পুরো কথা না শুনে তাচ্ছিল্যে হেসে বলে, মিথ্যে মিথ্যে মিথ্যে। আর কত মিথ্যে বলবে তুমি? বিয়ের সময় এই কথা বলনি কেন? কেন? কায়রাব অত্যাধিক রেগে কয়েক কদম এগিয়ে গিয়ে হাত মুঠি করে সামনের দেয়ালে ক্রমাগত ঘুষি মারতে থাকল। একের পর এক পুরুষালী আঘাতের তীব্রতায় একসময় রক্ত বের হয়ে আসে মুঠোয়। কায়েসী আঁতকে ওঠে। সে দৌড়ে এসে পেছন থেকে কায়রাবকে জড়িয়ে ধরে তাকে থামাতে কাঁদতে কাঁদতে বলে, থামুন থামুন প্লিজ, এমন করছেন কেন? এভাবে আপনি আমাকে কষ্ট দিতে পারেন না। আমি তো অনেকবার বলতে চেয়েছি, কিন্তু আপনি। কায়রাব তাকে সরিয়ে দেয়, তার চোখে তখন কেবল অবিশ্বাস। কায়রাব তাকে দেখল কায়েসী কাঁদছে, কিন্তু এতে কায়রাবের মন গলল না। কাবির তাচ্ছিল্য হেসে হাততালি দিতে দিতে বলল, মাই গড, কত বোকা আমি! তোমাদের দুজনের অভিনয় টেরি পেলাম না। রিয়েলি মাইন্ড ব্লোয়িং। এমন দেবর ভাবির অভিনয় করলে যেন দুজন দুজনকে চেনই না। কায়েসী স্তব্ধ, বিমূঢ়, তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে টপ টপ করে। কায়েসী ধিমি গলায় চোখ মুছে বলল, আপনি আমাদের সম্পর্কে দাগ লাগাচ্ছেন এভাবে, তাও একটা ভিত্তিহীন অতীত টেনে। ভিত্তিহীন অতীত? কায়রাব হেসে উঠে বলল, কিন্তু সে হাসি ভীষণ নিষ্ঠুর, ভীষণ বর্বর। সে আবার বলল, এবং সেই ভিত্তিহীন অতীত নিয়েই পড়েছিলে তুমি। অতীতটা এতটাই ভিত্তিহীন ছিল যে এত বছরও আমাকে ভালোবেসে উঠতে পারলে না। এবার কায়েসী সইতে না পেরে চিৎকার করে ওঠে, চুপ করুন, আপনি পুরোটা জানেন না কাবির কখনো। কায়রাব কথার মাঝেই থামিয়ে দিয়ে কায়েসীর চোয়াল শক্ত করে চেপে ধরে দুই আঙ্গুলে। এই চুপ, আর কিছু শোনার ইচ্ছে নেই আমার। নিজের ভাগ্যের ওপর দোষ দিচ্ছি, তোমাকে দেব না, কারণ যাই হয়ে যাক তোমাকে তো আমি ছাড়ছি না। নায়ক হতে চেয়েছিলাম, কিন্তু তুমি ভিলেন বানিয়ে দিয়েছ শুরু থেকেই। তার কণ্ঠ নিস্তব্ধ কিন্তু ভয়ঙ্কর। কায়েসীর চোখ বেয়ে অশ্রু ঝরে আরও, ফুপিয়ে ওঠে সে। এবার কায়রাব কায়েসীকে ছেড়ে বিকারগ্রস্তের মতো হাসতে হাসতে বলে, আমার শালা কপালটাই খারাপ, জীবনে কারো ভালোবাসাই পাইনি। এদিকে আব্বা আম্মারও না, আর তুমি তো পরের মেয়ে। কায়েসী ফারিয়াহা, আমার সব থেকেও কিছুই ছিল না, কিন্তু কাবিরকে দেখো, ওর কিছুই ছিল না কিন্তু সব পেয়েছে। দেখো না, ও মস্তিতে থাকে অল টাইম। আর আমার হয়েছে যত জ্বালা, এরপর আর এক মুহূর্ত দাঁড়ায় না কায়রাব।
ঝড়ের বেগে এগিয়ে এসে কায়েসীর গাল দুটো এক হাতে চেপে ধরে একটা দীর্ঘ ওষ্ঠচুম্বন করল। ওই মুহূর্তে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় কায়েসী, কোনো প্রতিক্রিয়া দেখায় না। এরপর উন্মাদের মতো হাসতে হাসতে দরজা পেরিয়ে বেরিয়ে যায় কায়রাব। পেছনে অবলীলায় পড়ে থাকে কায়েসী। পিছু ফিরে কায়েসী অনেকবার ডাকলো, সাড়া মেলে না কায়রাবের। এবারে হাল ছেড়ে কায়েসী দরজার সামনে কাঁদতে কাঁদতে বসে পড়ে। আকাশ কালো মেঘে ঢেকে পড়েছে, শো শো ঝড়োয়া বাতাস বইছে চারিদিকে। এ যেন ঝড় আসার পূর্বাভাস। অবশ্য আজ খানবাড়িতে আগেই ঝড় বয়ে গেছে, প্রকৃতিও সে ঝড়ে সামিল হয়েছে যেন। কায়রাব খানবাড়ি ছেড়ে বেরিয়ে এসে ফিরোজের বাড়িতে এসে দরজায় কড়া নাড়ল। ফিরোজ ছেলেটা ব্যাচেলার, সবুজ আর ও দুজনে থাকে এই বাসায়। তাই কায়রাব ভাবল কিছুক্ষণের জন্য এখানে থাকুক, কারণ নিজ বাড়িতে দম বন্ধ লাগছিল ওর। কাবির ঠিকই বলে, বাড়িটা সত্যি অভিশপ্ত, সুখ নেই ওখানে। এদিকে রাস্তায় আসার সময় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল বিধায় কায়রাব অনেকটাই ভিজে গেছে। খানিক বাদে ফিরোজ এসে দরজা খুলে কায়রাবকে দেখে অবাক হয়। মানুষটা ভঙ্গুর দেখাচ্ছে ভীষণ। ফিরোজ জিজ্ঞেস করে, ভাই আপনি এখন কি হয়েছে? তার আগে ভেতরে আসেন। কায়রাব একটা মৃদু শ্বাস ফেলে ভেতরে ঢোকে। ফিরোজ তাড়াতাড়ি করে একটা গামছা এগিয়ে দেয়। কায়রাব গামছাটা নিয়ে শরীর মুছতে মেঝেতে ধপ করে বসে পড়ে। ফিরোজ বিমূর্ত হয়ে রয়, বুঝে উঠতে পারে না আসলে কি হয়েছে। ফিরোজ নিজেও কায়রাবের পাশে বসে। কায়রাবকে অবলোকন করে এতটা ঠাউর করতে পারে যে মারাত্মক কিছু ঘটে গেছে। তাই ধীর কণ্ঠে ফিরোজ জিজ্ঞেস করে, ভাই আপসেট দেখাচ্ছে আপনাকে, কি হয়েছে? অনেকটা সময় পর মুখ খোলে কায়রাব। ভেতরের সকল যন্ত্রণা উগরে বেরিয়ে আসে। ওরা আমার সাথে ছলনা করেছে ফিরোজ, এত বড় সত্যটা লুকিয়ে গেছে, আর আমি না জেনেই কি ভয়ঙ্কর ভুলটা করে ফেললাম। কায়রাবের কথাটা গলা ছেড়ে বেরোতে চাইছে না, তবু অমানসিক যন্ত্রণার চাপে শব্দগুলো ভেঙে ভেঙে বেরিয়ে আসছে। কায়রাব দুহাত দিয়ে নিজের চুল খামচে ধরল শক্ত করে। তার চোখে তখন একসাথে ক্ষোভ, যন্ত্রণা আর ভাঙা বিশ্বাসের অন্তর্দাহ আর্তনাদ বইছে। একটু থেমে কায়রাব ফিরোজের বাহু ঝাঁকিয়ে পাগলের মতো বিলাপ করতে করতে বলল, এই ফিরোজ, ওরা কি আমাকে করুণা করলো? আমাকে করুণা করে কাবির নিজেকে মহান বানালো? শেষ কথাটা বলতেই তার ঠোঁট কেঁপে উঠল, চোখ বেয়ে নেমে এলো অশ্রু। ফুপিয়ে ওঠে কায়রাব, ভাগ্য আমার সাথে বারবার প্রতারণা করে দেখেছিস। আব্বা আমার মতো কায়েসীও আমায় ভালোবাসেনি। তার গলা ধীরে ধীরে ভেঙে আসছে। কায়রাবের প্রতিটা শব্দ বুকের ভেতর থেকে ছিঁড়ে ছিঁড়ে বেরোচ্ছে। ওদিকে ফিরোজ স্থির বসে রইল। সে বুঝে গেছে, সব কিছুই বুঝে গেছে। তার সেই আশঙ্কাটাই সত্যি হয়েছে, কিন্তু এই মুহূর্তে কোনো ভাষা নেই তার কাছে, কোনো শব্দ নেই যা দিয়ে সে এই ভেঙে পড়া মানুষটাকে সান্ত্বনা দিতে পারে। হঠাৎ কায়রাব আবার মাথা তুলে তাকালো, চোখ দুটো লাল, দৃষ্টিটা শূন্য। বড্ড নিস্তেজ কণ্ঠে বলল, আমার মরে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে ফিরোজ, দম আটকে আসছে। শান্ত হন ভাই, শান্ত হন। ফিরোজের এটুকু বলা ছাড়া আর কিছুই করার নেই। কিছুক্ষণ পর ফিরোজ উঠে দাঁড়িয়ে বারান্দায় চলে যায়। ফোন হাতে নিয়ে দ্রুত ডায়াল করে কাবিরের নম্বরে। ফিরোজ জানে এখন সব ঝামেলার সলিউশন কাবির। ও ছাড়া পরিস্থিতি কেউ ঠিক করতে পারবে না। এদিকে কাবির আধ ঘন্টা আগে কাজ শেষে বাড়িতে এসেছে। আবার আবহাওয়া আজ রোমান্টিক, তাই সে বউকে জড়িয়ে ধরে বারান্দায় বসে বৃষ্টি বিলাস করছিল। দিন শেষে মাত্রই কাছে পেয়েছে বউকে, তাই একেবারে বুকে চেপে রেখেছে প্রীতিশাকে। এমন অন্তরঙ্গ মুহূর্তে ফোন আসায় চরম বিরক্ত হলো কাবির। প্রীতিশা কাবিরের অনুভূতি বুঝে আলতো হেসে বলল, ফোনটা রিসিভ করো, ইম্পর্টেন্ট কল হতে পারে। কাবির মাথা নেড়ে পাশ থেকে হাত বাড়িয়ে ফোন নেয়। ফোন স্ক্রিনে ফিরোজের নাম দেখে ভুরু কুঁচকে যায় তার। ও জানে ফিরোজ ভাই অযথা ফোন করার মানুষ না। এর কিছুক্ষণ পর কাবির ফোন রিসিভ করে কানে দিয়ে বলে, জি ভাই কন, কোথায় তুমি? এমার্জেন্সি, আমার বাসায় আসতে পারবে এখন? ঘটনা কি ভাই? কারাব ভাই আমার বাসায় ভাবির পাস্ট জেনে গেছে ভাই, তাই ভাবির সাথে ঝামেলা করে এখানে এসেছে। এমন কথাতেও কাবিরের মুখভঙ্গি পরিবর্তন হলো না, যেন খুব স্বাভাবিক কথা।
উল্টো সাংঘাতিক রাগ হলো তার। প্রীতিশাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে রগরগে কণ্ঠে বলল, এ ভাই, 2 দিন পরপর লাইলি মজনুর কি হয়? এরা কে শান্তি দিব না আমারে? কাবিরের কথায় প্রীতিশা ভড়কালো। নাজুক মনে সে ভাবছে, এসব কি কথা বলছে কাবির? কে লাইলি মজনু? ফোনের ওপাশে থাকা ফিরোজ হেসেই ফেলল কাবিরের কথায়, বলল, তুমি ছাড়া গতি আছে নাকি আমাদের? এখন যত তাড়াতাড়ি সম্ভব আসো। কল কেটে যায়। প্রীতিশা নিজে উঠে দাঁড়িয়ে আতঙ্কিত গলা জিজ্ঞেস করে, কাবির, সব ঠিক আছে তো? কাবির এবার দ্রুত বেগে গায়ে শার্ট চাপাতে চাপাতে জবাব দেয়, সব ঠিকই আছে, একটু ক্যাসাল লাগছে, শর্ট আউট কইরা আসতাছি। তুমি দরজা ভালো করে লাগাই দাও। কাবির এবার বেরিয়ে যেতে গেলে পিছু পিছু প্রীতিশা এসে দরজা লাগাতে যায়। তবে দরজা আটকানোর সময় কাবির হঠাৎ পিছু ফিরে হাত দিয়ে দরজা থামিয়ে দেয়। প্রীতিশা প্রশ্নবোধক চাহনিতে তাকালে কাবির মুচকি হেসে বলল, প্রীতি, ওই কালো শাড়িটা পইরো আজকে, আবহাওয়া কিন্তু ফ্যান্টাস্টিক। এমন কথায় প্রীতিশা লজ্জা পেল। কাবিরের উদ্দেশ্য বুঝতে বাকি নেই তার। সামান্য লজ্জালু কণ্ঠে প্রীতিশা বলল, আচ্ছা পড়ব, তুমি তাড়াতাড়ি এসো। কাবির ঝুঁকে এসে প্রীতিশার ফুলো ফুলো গালে ঠোঁট দাবিয়ে চুমু খেয়ে বেরিয়ে গেল। কাবির চলে গেলে প্রীতিশা নিজের গালে হাত চেপে দরজা লাগিয়ে দিল। তারপর দুহাতে নিজের মুখ ঢেকে ফেলল সে। উফ, মাঝে মাঝে এত লজ্জা করে প্রীতিশার, সব কাবিরের জন্যই। কাবির 3টি স্পিড ক্যান হাতে নিয়ে ঝড়ের বেগে ঢুকে পড়ল ফিরোজের বাড়িতে। বাইকে করে 5 মিনিটে হাজির হয়েছে সে। দরজাটা খোলা থাকায় কোনো রকম আনুষ্ঠানিকতার তোয়াক্কা না করেই সরাসরি ভেতরে প্রবেশ করে কাবির। তার উপস্থিতিতে ঘরের স্থির বাতাসে হালকা চঞ্চলতা ছড়িয়ে পড়ে। ভেতরে ঢুকেই প্রথমে ফিরোজের সাথে হাত মুঠো করে ফিস্ট বাম করে। তারপর কাঁধ হেলিয়ে কায়রাফের দিকে তাকে ঠোঁটের কোণে সেই চেনা দুষ্টু হাসি টেনে চোখ টিপে কাবির বলল, হোয়াটসঅ্যাপ ভাইজান। কাবিরকে হঠাৎ এখানে দেখে কায়রাফের চোখে স্পষ্ট বিস্ময় খেলে যায়। তার দৃষ্টি মুহূর্তেই সরে গিয়ে স্থির হলো ফিরোজের ওপর। কাহিনী বুঝতে বাকি রইল না তার, যে কে ডেকেছে কাবিরকে। নিশ্চয় এতক্ষণে কাবির সব জেনে এসেছে। কিন্তু অবাক করার বিষয়, এই অস্বাভাবিক পরিস্থিতিতেও কাবির অদ্ভুত রকম স্বাভাবিক একরকম কুল ভাব নিয়ে এসেছে, যেমনটা সে সবসময় থাকে। অথচ এত বড় ব্লান্ডার হয়ে গেছে। কাবিরের বেশভূষা আজও আগের মতোই এলোমেলো, ক্যাজুয়াল, কপালে ঠেকানো সানগ্লাস। কোনো কথা না বাড়িয়ে কাবির 2টো স্পিড ক্যান ছুড়ে দিল, একটা ফিরোজের দিকে আর একটা কায়রাফের দিকে, এবং সাথে সাথে দুজনে অনায়াসে ক্যাচ ধরে ফেলল। কায়রাফ ক্যানটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল কাবিরের দিকে। তারপর মৃদু বিস্ময়ে মেশানো স্বরে বলল, তোকে দেখে মাঝে মাঝে আমি অবাকও হতে পারি না কাবির। তুই আসলে কি বলতো? কাবির মেঝেতে বসে পড়ল ঠিক তার ভাইয়ের পাশে। বুড়ো আঙুল দিয়ে ক্যানটা খুলে এক চুমুক দিয়ে চোখ আধভোজা করে বলল, এক্সট্রা অর্ডিনারি আলফা ম্যান। ফিরোজ হাসলো সামান্য। কায়রাভ এবার ক্যানটা খুলে ঠোঁটে তুলল। ঠান্ডা পানির স্বাদ গলায় নামতেই মনে জমে থাকা প্রশ্নটা আর আটকে রাখতে পারল না। সরাসরি তাকিয়ে কাবিরকে জিজ্ঞেস করলো, তুই আমাকে এসব আগে কেন বলিসনি? তোকে বিয়ের পরদিনই তো দেখা করিয়েছিলাম কায়েসির সাথে, তখন চুপ ছিলি কেন? কাবির একটু সময় নিল না, যেন সে তৈরি হয়েছিল সব প্রশ্নের উত্তর দিতে। ঠোঁটে হাসি বজায় রেখে খুব সহজ স্বাভাবিক ভঙ্গিতে সে বলল, তখন কইলে কি বউ ছাইরা দিতে আমার জন্য? কাবিরের কথা শুনে কায়রাব এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ভুরু কুঁচকে সে ধীরে ধীরে পাশে ফিরে ঘুরে তাকায়। এক্ষুনি এটা কি বলল কাবির? বউ ছেড়ে দিত মানে কি? কায়রাব কণ্ঠের বিস্ময়ে স্পষ্ট, গলার খাদ নামিয়ে গম্ভীর সুরে বলল, আমি কখনো ওকে ছাড়তাম না, প্রশ্নই আসে না। কাবির হালকা হাসল। এই উত্তরটাই সে আশা করেছিল। কাবির হাতে থাকা ক্যানটায় ঠোঁট ছুঁয়ে গলা ভেজিয়ে নিয়ে শান্ত গলায় বলল, এক্স্যাক্টলি এইটাই। বউ যখন ছাড়তাই না, তখন তোমারে অতীত জানাইয়া তোমার সদ্য সংসারে আগুন লাগাইয়া আমার কি লাভ হইতো? কায়রাব একটা দীর্ঘশ্বাস ফেলল। কাবিরের কথায় যুক্তি আছে, চাইলেও অস্বীকার করা যাচ্ছে না। ঠিক তখনই ফিরোজের ফোন আসে আর সে নীরবে বারান্দায় চলে যায় কথা বলার উদ্দেশ্যে। ঘরে তখন কেবল কাবির আর কায়রাফের ভারী নীরবতা। কায়রাব নিশ্চল চোখের সামনে তাকে প্রশ্ন করল, তোদের কতদিনের সম্পর্ক ছিল?
কাবির মাথা নেড়ে হালকা স্বরে বলল, প্রেমের সম্পর্কের কথা জিগাইলে একদিনেরও না, বন্ধুত্বের 2 বছর হয়েছিল, তোমাদের বিয়ের আগের হিসাব করলে। কারাব কপাল কুঁচকালো, সে বুঝল না কিছু। কাবিরকে মিথ্যে বলছে তাকে, কারণ কায়রাব স্পষ্ট দেখেছে ভালোবাসার কথা লিখেছে কায়েসি। কায়রাব রেগে জিজ্ঞেস করে, এই ফাজলামি করবি না, প্রেমের সম্পর্ক না থাকলে মানুষ ডায়েরিতে কাব্যিক কথাবার্তা লিখবে কেন? তাছাড়া তোর আর কায়েসির ছবিও দেখেছি আমি। কাবির চূড়ান্ত বিরক্তিতে চোখ বুঝল, তারপর রুক্ষ কণ্ঠে বলল, কাব্যিক কথাবার্তা তোমার বউ লিখেছে, ওইটা আমার দোষ না। আর যেই সব ছবির কথা বলতাছো ওগুলো ছবিতে অ্যাবনর্মাল কিছু পাইছো? আই অ্যাম ড্যাম শিওর সবগুলো নর্মাল, পাশাপাশি বসা বা দাঁড়ানো ছবি। কথা কি ঠিক কইছি? কারাব চুপ হয়ে থাকলো। কারাবের স্মৃতিতে ভেসে উঠল, সত্যি পাশাপাশি বসা ছবি ছিল দুজনের, ঘনিষ্ঠ কিছু ছিল না, সাধারণ ছবি, তবুও মন সায় দেয় না, তাই জিজ্ঞেস করে, আচ্ছা ছবি ছাড়, কাশি তো স্পষ্ট লিখেছিল তোকে ভালোবাসে, আবার তুই বলছিস প্রেমের সম্পর্ক ছিল না। আমি কিছু বুঝতে পারছি না, সব কাহিনী খুলে বল। কাবির এবার বাম হাত তুলে দেখালো নিজের কবজিতে থাকা ব্রেসলেট। এই যে দেখো, ফ্রেন্ডশিপ ব্রেসলেট, নিউ মার্কেট থেকে কিনছিলাম 2 জন, ভাবির হাতেও একটা আছে, দেখো। কারাভের চোখে ভেসে উঠল কাশির হাতের সেই একই ব্রেসলেট। কাশিরও সেম এমনই ব্রেসলেট আছে হাতে, তবে ফ্রেন্ডশিপ ফরএভার লেখাটা চোখে পড়েনি, হয়তোবা খেয়াল করা হয়নি। কারাব আস্তে করে বিড়বিড় করে বলল, ফ্রেন্ডশিপ? হ্যাঁ। কাবির দীর্ঘশ্বাস ফেলল বিষণ্ণ কণ্ঠে। কাবির সামনে তাকে স্থির দৃষ্টিতে বলতে শুরু করে, হ্যাঁ ফ্রেন্ডশিপ। আমাদের সম্পর্ক এই ফ্রেন্ডশিপ অবধি সীমাবদ্ধ আছিল, কোনো প্রেম ঘটিত সম্পর্ক না। কায়েসি ফারিয়া নামক মেয়েটা খুব ভালো বন্ধু আছিল আমার, কিন্তু তোমার সাথে বিয়ের পর কথা বলা বন্ধ কইরা দেয়। ভাবি, আমিও তেমন কথা বলতাম না শুরুতে, দেখা হলে মাঝে মধ্যে টুকটাক শয়তানি করতাম, ব্যাস এই পর্যন্তই। মানে আগের মতো মন প্রাণ খুইলা আমাদের কথা হয়নি আর। তোমার ভাই হওয়ার কারণে সে অস্বস্তি বোধ করতো আমার সামনে, বুঝতাম আমি। তোমার বিয়ের পর কি ক্ষতি হয়েছে জানি না, কিন্তু আমাদের সুন্দর বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়েছে ভালোভাবেই। কাবিরের কথায় আফসোস স্পষ্ট। কায়রাব চুপ করে শুনছিল। সব কথাগুলো সত্যি তো। কায়েসি বিয়ের পর থেকে কাবিরকে এড়িয়ে চলতো, হয়তো পুরনো সম্পর্কের যে টেনে দিয়েছিল। ধীরে ধীরে কাবিরের প্রত্যেকটা কথার সত্যতা টের পাচ্ছে কায়রাব। সত্যি কায়েসির কাবিরকে এড়িয়ে চলা অনেকবার নজরে এসেছিল কায়রাবের, তখন সেসব না বুঝলো, আজ সব বুঝলো সে। ধীর গলায় কায়রাব জানতে চাইল, তাহলে ওর অনুভূতি? কায়রাব জিজ্ঞেস করতে কাবির সঙ্গে সঙ্গে জবাব দেয়, একতরফা, এর বেশি কিছু না। আমার তরফ থেকে কোনো ফিলিংস আসছিল না, সেও জানতো। তবে হ্যাঁ, মায়া কাজ করতো বিয়ের আগে। কায়েসি ফারিয়া নামক মেয়েটার 3 কুলে কেউ আসছিল না। সে আমাকে বিশ্বাস করত, ভরসা করত। একটা ছেলের সাথে মিশতে মিশতে অনুভূতি জাগা কোনো ব্যাপার না, তার মধ্যে বয়স কম। সে আমার সাথে সংসার করার পরিকল্পনা পর্যন্ত করছিল, কিন্তু আমার বিয়ে শাদী নিয়ে ইন্টারেস্ট ছিল না, তুমি জানোই। কিন্তু মাঝে মাঝে মনে হইতো বিয়ের প্রসঙ্গ জীবনে আসলে করমুনি তারে বিয়ে, এত প্যারা নাই, দেখতে শুনতে ভালো আছে, সমস্যা কি? মানে ইম্পর্টেন্স দেই নাই কখনো তারে না পাইলে মরিয়া যাবো, এই টাইপের জোরও আসছিল না। কারণ আমি যেখানে ভালোবাসা নাই সেখানে কিসের জোর থাকবো? আমি আরও কইতাম, ভালো চাকরিজীবী পোলা পাইলে তারে বিয়ে দিয়ে দিমু। একটু থেমে কাবির প্রীতিশার মুখ মনে এনে মুচকি হাসে, তারপর আবার বলেন, আমার প্রথম এবং একমাত্র ভালোবাসা প্রীতি, নিঃসন্দেহে ওই সেই মেয়ে যার প্রতি আমার জোর আসছে, যারে দেখে মনে হয়েছে হ্যাঁ এই মেয়েরই লাগবো, এই মেয়েরে না পাইলে মইরা যামু। ওর আগে পরে কেউ আমার মনে জায়গা পায় নাই। এই বেখাপ্পা ভবঘুরে কাবিরের প্রতি প্রীতি সেন্স করেছে। সো প্রীতি ইজ এ অনলি ওয়ান লেডি দ্যাট কাবির লাভস। কায়রাব এবার মুগ্ধ হয়ে জিজ্ঞেস করে, খুব ভালোবাসিস মেয়েটাকে তাই না? কাবির মৃদু হেসে সুর টেনে জবাব দেয়, খুব। এসব শুনে কায়রাবের বুকের ভার ধীরে ধীরে হালকা হয়ে আসছিল। কায়রাব এবার আনমনেই বলল, তোর দিক থেকে কিছুই ছিল না বুঝলাম, তাহলে এত বছরও আমাকে মেনে নিতে পারলো না কেন কায়েসি? কথা শুনে কাবির ঠোঁটে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। কাবির ঠান্ডা গলায় নির্মম সত্য বলেই ফেলল, একটা মেয়ের অন্য ছেলের প্রতি ফিলিংস আছে জানা সত্ত্বেও জোর করে বিয়ে করছো,
এখন তুমি আশা করতেছো সেই মেয়ে তোমার ইজিলি স্বামী স্বামী করবো? কথাটা জোকস হইল না? সবশেষে ভাবির কোনো দোষ নাই, সব দোষ তোমার। কারাপ এবার চুপ হয়ে যায়। কারাপ ধীরে মাথা নামিয়ে নেয়। হ্যাঁ জানি সব দোষ আমার, আমি অসংখ্যবার ক্ষমাও চেয়েছি ওর কাছে, কিন্তু তারপরও। কাবির কাজ ঝাঁকে বলল, ইয়াপ, ভাবি ক্ষমা করেছে তাই সংসার করতেছে, না হলে ওই থুতু দেয়া পাবলিক এত সহজে মানত না। এখন আদৌ তোমারে ভালোবাসতে পারছে নাকি সেটা তো আমি জানি না। এই কথাটা কারাপকে একেবারে ভেঙে দিল। সে মাথা চেপে ধরল, দু হাতে বুঝেছি সব দোষ আমার, আমি আবার ভুল করেছি রে, আবার কষ্ট দিয়েছি ওকে। ডিপ্রেশন কমাতে পকেট থেকে সিগারেট বের করলো কায়রাপ। সিগারেট জ্বালিয়ে দুটো টান দিয়ে ধোঁয়া উড়ালো। তারপর কাবিরকে সাধলে কাবির দাঁত কেলিয়ে হেসে মানা করে বলল, বাদ দিছি এইটা খাওয়া, বউ পছন্দ করে না, সিগারেটের ধোঁয়ায় সমস্যা হয় ওর। কারাপ এক মুহূর্ত তাকে রইল অবাক হয়ে, বাহ এত উন্নতি। অবশ্য উপযুক্ত বউ মানুষ ঘরে আসলে অনেক উন্নতি হয় স্বামীদের। তোর বউও তার প্রমাণ দিল। কাবির স্বাভাবিকভাবে উঠে দাঁড়ালো, কারাপকেও হাত বাড়িয়ে টেনে তুলল। ব্যস্ত স্বরে কাবিরে বলল, বাইকে বসা যাইয়া, ওই দিক দিয়ে জামু, লাগবে না, তুই তাড়াতাড়ি বাসায় চলে যা, তোর বউ তো একা বাসায় রয়েছে। কাবির জেদ করে বলল, কথা বাড়াইও না ভাইজান, বাইকে যাইয়া বসা, আসতাছি। কারাপ আর আপত্তি করল না, সিগারেট পা দিয়ে পিষে চলে গেল। এবার কাবির বারান্দায় উকি দিয়ে শয়তানি হেসে বলল, কি ফিরোজ ভাই, প্রেম চলে নাকি? ফিরোজ আঁতকে উঠে কল কেটে দিল। কাবিরকে বিশ্বাস নেই কখন কি বেফাস কথা বলে ফেলে, পরে না আবার ওর ব্রেকআপ হয়ে যায়। ফিরোজ উঠে এসে প্রসঙ্গ বদলে বলল, প্রবলেম সলভ, একেবারে আগা থেকে সলভ, আশা করি আর গ্যাঞ্জাম করব না এই লাইলি মজনু। কাবির আর ফিরোজ হাঁটতে হাঁটতে ঘর থেকে বেরিয়ে আসছিল। হঠাৎই কাবির 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে ফিরোজের দিকে চেয়ে ভুরু নাচিয়ে বলল, ফিরোজ ভাই, একটা জিনিস খেয়াল কইরা দেখছেন? ফিরোজের চোখে কৌতূহল খেলে গেল। কি? কাবির ঠোঁটের কোণে মৃদু হাসি টানে। সে খুব গম্ভীর কোনো রহস্য আবিষ্কার করেছে এমন ভঙ্গিতে ঠোঁট কামড়ে বলল, ভাইজান আর ভাবির মধ্যে ঝড় তুফান ঝামেলার ডেইলি রুটিন, এত কিছুর পরেও 4 বছরে 2 বার সুখবর আপডেট দিছে। মানে বাইরে ঝগড়া যতই হোক, ভেতরের টিমওয়ার্ক কিন্তু একদম সলিড। এইবার একটু ক্যালকুলেশন করেন, যদি এদের মধ্যে ঝগড়া না থাকতো, সব কিছু যদি মাখন মাখন হইতো, তাইলে তো প্রতি বছর সুখবর দিত। সোজা কথা, এদের শুধু ঝগড়া বাইরের শো। দিন শেষে জামাই বউ মিলে ঠিকই ফ্যামিলি প্ল্যানিং করে। ধুরশালা, পিছায়া গেলাম জীবনে। ফিরোজ হতবুদ্ধি হয়ে যায়, অবিশ্বাস্য কণ্ঠে বলে, কি ভাবি প্রেগন্যান্ট নাকি? তুমি জানলে কি করে? এদিকে কারাপ বাইরে থেকে কাবিরকে অনবরত ডাকছে তাড়াতাড়ি আসতে। কারাপ যত দ্রুত সম্ভব কাশির কাছে যেতে চায়। এখন কাবির ভাইকে ডেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে যেতে বলে গেল, কাবির সব জানে, অবস্থা দেখছেন, একটু আগে বউয়ের সাথে হাঙ্গামা কইরা আইসা এখন বউয়ের কাছে যাওয়ার জন্য অস্থির হইতাছে। সেমলেস ব্রাদার। ফিরোজ প্রত্যুত্তরে কিছু না বলে পেট চেপে হাসল। এই কাবির সত্যি একটা চিজ, লাখে এমন একটা ভাই মেলে। এদিক থেকে কায়রাপ সত্যি ভাগ্যবান। মুষলধারে বৃষ্টি থেমেছিল ঠিকই, তবে আকাশের বুক থেকে মেঘের কালচে ভার নামেনি এখনো। আবার যে কোনো সময় ঝপঝপিয়ে বৃষ্টি নামবে ভাব। এ মেঘলা ভেজা বাতাস চিরে কাবিরের বাইক ছুটে চলেছে খান বাড়ির দিকে। পেছনে বসে কায়রাপ, সে খানিকটা চুপচাপই রয়েছে। হঠাৎই কাবির গতি সামান্য কমিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, ভাইজান, ভাবিরে আবার উল্টাপাল্টা কথা শোনাও নাই তো? কারাভের নিচু গলে উত্তর দেয়, অনেক কিছুই শুনিয়েছি রে, এখন আমাকে সামনে পেলে তোর ভাবি নিশ্চিত আবার থুতু দিবে, না হলে একটা থাপ্পড় মেরে বসবে। কাবির হো হো করে হেসে ওঠে, আর কায়রাপ হালকা স্বরে নিঃশ্বাস ফেলে। বুকের ভেতর অশান্তি নিয়ে বসে থাকে। কাশির মুখটা বারবার ভেসে উঠছে চোখের সামনে। মেয়েটা কাঁদছিল আসার সময়, কিন্তু কায়রাপ ফিরেও দেখেনি। পাষাণ হয়ে গিয়েছিল রাগে। এমন খারাপ লাগছে মেয়েটার জন্য। এদিকে কায়রাপ এখনও জানে না তার জীবনের সবচেয়ে সুন্দর খবরটা ঠিক তার জন্য অপেক্ষা করে আছে। ফিরোজ বলতে চেয়েছিল, কিন্তু কাবির থামিয়ে দিয়েছিল তাকে, কারণ কাবির জানে কিছু সত্যি উপযুক্ত সময়ে প্রকাশ পেলেই তার সৌন্দর্য সবচেয়ে বেশি হয়।
হয়তো এই খবরটা দুটোকে মিলিয়ে দিতে পারবে। অবশেষে খানবাড়ির সামনে এসে বাইক থামে। ঠিক তখনই যেন অপেক্ষা করছিল বৃষ্টি। আবার ঝপঝপ করে বৃষ্টি নামে, হালকা টুপটাপ শব্দে ভিজে ওঠে চারপাশ। বাইক থেকে নেমে দুজনেই এক মুহূর্তের জন্য থমকে যায়। চোখ চলে যায় সামনের উঠোনে। একটু সামনেই খোলা আকাশের নিচে ঘাসের ওপর বসে আছে কায়েসি। পুরো ভিজে গেছে সে, চুল থেকে টপ টপ করে জল ঝরছে। আঁচলটা একপাশে সরে গেছে, চুলগুলো ভিজে কপাল বেয়ে গাল ছুঁয়ে নামছে। কাপড় জবজব হয়ে গায়ে লেপ্টে আছে। তার গায়ের হালকা রঙের শাড়িটা বৃষ্টিতে ভিজে গাঢ় হয়ে উঠেছে। অথচ সে নড়ছে না, চুপচাপ বসে আছে দূরে কোথাও নিশ্চল, স্থির দৃষ্টিতে তাকিয়ে। মেয়েটার ঠোঁট দুটো সামান্য কাঁপছে। আজ ইচ্ছে করেই ভিজছে কায়েসি। এত যন্ত্রণা, এত অশান্তির মাঝে একটু মানসিক শান্তি পেতে ঠাঁই নিয়েছে খোলা আকাশের নিচে। দুজন পুরুষ এই দৃশ্যের মর্মার্থ বুঝতে পারল না। তবে কাবির বুঝল এই মুহূর্তটা শুধু তাদের দুজনেরই হওয়া উচিত। কাবির সাথে সাথে চোখ নামিয়ে নিয়ে বাইকে বসে চাবি ঘুরিয়ে আবার ইঞ্জিন স্টার্ট দেয়। কাবির আর যথাসাধ্য দায়িত্ব পালন করেছে তার। দুটোকে মিলিয়ে দিয়েছে। এবার এরা ঝগড়া করুক, মাথা ঠোকাঠুকি করুক, কাবিরের কি অগত্যা। কাবির ধীরে ধীরে বৃষ্টি ভেদ করে মিলিয়ে যায়। আর পিছনে দাঁড়িয়ে থাকে কায়রাব, অবাক স্তব্ধ ভঙ্গিতে। আপাতত হুঁশে নেই সে। জ্ঞান ফিরতেই আর এক মুহূর্ত নিজেকে আটকে রাখতে পারল না কায়রাব। ছুটে গেল কায়েসির দিকে। বৃষ্টি ভেজা ঘাস পেরিয়ে বুকের ভেতর অদ্ভুত এক তাড়না নিয়ে কায়েসির কাছে পৌঁছে তার শরীরে হাত রাখতেই কায়রাব চমকে উঠল। শরীরটা যেন বরফের মতো ঠান্ডা। কায়রাব এক ঝটকায় কায়েসিকে তুলে দাঁড় করালো। কণ্ঠে জমে থাকা রাগ আর দুশ্চিন্তা মিশে বলল, এসব কি ধরনের পাগলামি কায়েসি? বাইরে ভিজছ কেন? কায়েসি ধীরে মুখ তুলল। তার চোখ দুটো লাল, ভেজা চুল গাল বেয়ে নেমে এসেছে। কিন্তু দৃষ্টিটা কঠিন, অভিমানে জমাট বাঁধা। এবার বলবেন, আপনার ভুল হয়ে গেছে তাই না? আমাকে ধরাশায়ী করে, আমাকে ভেঙে চুরে দিয়ে আপনি বারবার ভুল করেন, আর প্রতিবার সেই ভুলগুলোর ফল ভোগ করতে হয় আমাকে। ভীষণ কঠিন স্বরে বলে উঠল কায়েসি। কায়রাব থেমে গেল এক মুহূর্ত। তারপর নিঃশব্দে কায়েসির হাতটা টেনে ধরে বলল, এবারও ভুল করেছে আমি। এখন ভেতরে চলো, এভাবে থাকলে অসুস্থ হয়ে পড়বে। এরপর যা শাস্তি দিতে চাও দিও। কথাটা শেষ হতে ঠাস করে শব্দ হলো। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে তীক্ষ্ণ শব্দে কায়রাবের গালে এসে পড়ল এক চওড়া দাবাং চড়। আর সর্বশক্তি দিয়ে চটটা কায়েসি মেরেছে। তবে কায়রাব একটু চমকালো না। সে জানত এটাই তার প্রাপ্য, তার সমস্ত ভুলের খেসারত। কায়েসি কাঁপা কণ্ঠে বলল, এবার আমাকে এটার জন্য শাস্তি দিন। আর কি শাস্তি বাকি আছে? দিন, সব দিন। কায়রাব আর কোনো উত্তর দিল না, শুধু কয়েক পল তাকিয়ে থেকে হঠাৎ করে শক্ত করে জড়িয়ে ধরল মেয়েটাকে। কায়েসি ছটফট করতে লাগলো বাহু বন্ধনীতে, কিন্তু লাভ হলো না। বুকের ভেতর জমে থাকা ক্ষোভ নিয়ে চিৎকার করে উঠল মেয়েটা, আপনার মতো খারাপ মানুষ আমি কখনো দেখিনি। আমি আপনাকে জীবনেও ছাড়ব না। কায়রাব তার কাঁধে মুখ রেখে ফিসফিস করে বলল, প্লিজ ছেড়ো না কায়েসি, আমিও চাই না তুমি আমাকে ছাড়ো। কথাগুলো কায়েসির বুকের ভেতর কোথাও গিয়ে আঘাত করল। সে ফুপিয়ে উঠল, শরীর কাঁপিয়ে গলা ভেঙে গেল কান্নায়। এখন কেন ফিরে এসেছেন? চলে গেছিলেন তো? কায়রাব একটু সরে দূরে তাকালো তার দিকে। তার চোখে ক্লান্তি, অনুতাপ। কায়রাব ধীরে তারপর শান্ত গলায় বলল, এই কথাগুলো আগে বললেই হতো। তাছাড়া হুট করে এসব জেনে আমার রিয়্যাক্ট করা কি অস্বাভাবিক ছিল? তার মধ্যে কত পেঁচানো ব্যাপার। কায়েসি তীব্র অভিমানে বলে উঠল, আপনি আমার কথা শুনেছেন কবে? আমি বারবার বলতে চেয়েছি আপনাকে। এখানেও ভুল করেছে কায়রাব। সত্যি কায়েসির কোনো কথাই শোনেনি সে। কায়রাব এবার কায়েসির গালে হাত রেখে জিজ্ঞেস করলো, কাবিরের পক্ষ থেকে সব শুনেছি, এবার তুমি বলো কাবিরের প্রতি এখনো কোনো অনুভূতি বেঁচে আছে তোমার? কায়েসি ক্রমাগত মাথা নেড়ে বলল, নেই, কোনো অনুভূতি নেই। বিশ্বাস করুন, আপনাকে কবুল বলার পরই সব অনুভূতি বিসর্জন দিয়েছি। আমি কোনো চরিত্রহীনা মেয়ে নই যে স্বামী থাকতে অন্য কার জন্য মনে অনুভূতি রাখব। বিয়েটা যেভাবেই হোক, কিন্তু আমি ওই মানিয়ে নেয়া নারীদের পর্যায়ে পড়ি। কায়রাব মাথা নেড়ে বলল,
আমি জানি তুমি কেমন, তোমাকে বিশ্বাস করি আমি। আজকে স্বীকারোক্তিটুকু নিলাম শুধু। এদিকে বৃষ্টি থেমে গেছে আবার, চারপাশে শুধু ভেজা। এবার দুজনেই ভিজে জবজবে। কায়রা ভারী গলায় কাশির হাত ধরে বলল, কাবিরের সাথে বন্ধুত্বটা নষ্ট করো না। ওর মতো বন্ধু দ্বিতীয়জন পাবে না, তাছাড়া ও নিশ্চয়ই অস্বস্তির কারণ নেই। কায়সী তাচ্ছিলের হাসি হেসে মাথা নেড়ে বলল, আমি বন্ধুত্ব নষ্ট করিনি, তবে হ্যাঁ, আগের মতো কিছু নেই। সময় পরিস্থিতি আমাদের বদলেছে। আচ্ছা, এসব ছাড়ুন, আপনি একটা কথা বলুন তো, আপনি সবাইকে বলছেন জানেন, শুধু আমাকে ছাড়া। কায়রা ভুরু কুঁচকে বলল, মানে? কাশি হঠাৎ যেন ভেঙে পড়ল। এখনো বুঝতে পারছেন না আমি আপনাকে ভালোবাসি? আজ নির্লজ্জের মতো বলতে হচ্ছে এই কথা? আপনার মতো একটা উন্মাদ মানসিক বিকারগ্রস্ত লোককে ভালোবাসলাম কি করে জানি না, কিন্তু বেসেছি, যার জন্য আমি এত আয়োজন করলাম, আর সেই আপনি সব গুছিয়ে নষ্ট করে দিলেন। কারাব থমকালো, চমকালো। ও কি ঠিক শুনেছে এসব? কাশি তাকে এইমাত্র ভালোবাসার কথা বলেছে। কারাবের প্রতিক্রিয়ার আগেই কাশি কণ্ঠ ভেঙে এলো। এবারও আমাদের সুন্দর মুহূর্ত নষ্ট করে দিলেন, আপনার বাচ্চার কথাটাও জানাতে দিলেন না। কারাব থমকে গেল, বুকের ভেতর ধক করে উঠল, বিচলিত হলো নিজের ছেলের জন্য। কাশি দুই বাহু চেপে ধরে ভয়ার্ত গলা জিজ্ঞেস করলো, মানে? আমার কানের কি হয়েছে, ঠিক আছে তো? কাশি চোখ মুছে ধীরে মাথা নাড়ল, কান নয়, আপনি আপনি আবারও বাবা হবেন। এই কথায় কারাভের চোখ বিস্ফোরিত। কি? কাশি কান্না ভেজা কণ্ঠে বলল, হ্যাঁ, আপনি বাবা হবেন। এবার প্লিজ আমার প্রতি একটু সদয় হন। আমি এইসব মানসিক যন্ত্রণা নিতে পারছি না। আমাকে একদম স্বাভাবিক সংসার দিন। কথাগুলো শেষ হওয়ার আগেই কায়রাব তাকে টেনে নিল নিজের বুকে, আগের চেয়েও আরও শক্ত করে, যেন এইবার আর ছাড়বে না কোনো দিন। কারাভের কণ্ঠ মৃদু কিন্তু অটলভাবে বলল, সংসার হবে, একটা খুব সুন্দর সংসার হবে আমাদের। কায়েসি পুরুষালী ভেজা বুকে মুখ লুকিয়ে বাচ্চাদের মতো করে বলল, আমি এবার আমার মাতৃত্বটা উপভোগ করতে চাই। কানের সময়ের মতো হটকারিতা করব না, প্রমিস। আপনিও কথা দিন আর কষ্ট দেবেন না আমাকে। কায়রাব চোখ বন্ধ করে কায়েসির মাথায় চুমু দিয়ে বলল, আমার পক্ষ থেকে আর কোনো ভুল হবে না, প্রমিস। কোনো কষ্ট দেব না তোমায়, অনেক অনেক ভালোবাসবো। তুমি শুধু আমার হয়ে থেকো, হ্যাঁ। কাশি ধীরে মাথা নাড়ল, সে তো সবসময়ই তার ছিল, কিন্তু কায়রাব বোঝেনি ধীরে ধীরে জন্মানো কাশির সুপ্ত অনুভূতি। মুখে না বললে আজও বুঝতো না। হম্বিতম্বি করা লোকের ঘটে এক ফোঁটাও বুদ্ধি নেই, শুধু মুখে গম্ভীর ভাব নিয়ে চলে। কাশি বুঝে গেছে। এসব ভেবে নাক টানল কাশি। এতক্ষণ বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে তার, তবে আজ এই বৃষ্টির মাঝেই দুজনের মধ্যকার সব ঝামেলার অবসান হলো। কাবিরের বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। যদিও তাড়াতাড়ি ফিরত, কিন্তু মাঝপথে আচমকা বাস পড়ায় বাধ্য হয়ে বাইক থামাতে হয়েছিল একটু। অল্প সময়ের জন্য কাবির আশ্রয় নিয়েছিল রাস্তার যাত্রী ছাউনিতে, কারণ এই বাস মাথায় পড়লে নিশ্চিত বেঘরে মারা পড়বে সে। নিজের জীবনে রিস্ক তো নেওয়ার যায় না। আজকে সন্ধ্যা থেকে আকাশে এমন বেগতিক অবস্থা। এই মুষলধারে বৃষ্টি নামছে তো এই থামছে, থামলেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তবে আকাশের গুড়গুড়ো ধ্বনি বন্ধ হয়নি। প্রকৃতি যেন ভয় দেখাতে আয়োজন করেছে আজ। আকাশের মোটামুটি অবস্থা বুঝে কাবির একটানে বাইক স্টার্ট করে সোজা বাড়িতে পৌঁছায়। বর্তমানে কাবির ভিজে একাকার অবস্থা। গায়ের শার্ট লেপ্টে আছে পেশিবহুল শরীরে, সাদা শার্ট হয় উজ্জ্বল বর্ণের শরীরটা দৃশ্যমান হয়েছে। ভেজা শরীরের প্রতি বিরক্ত হয়ে শার্ট খুলে কাঁধে ঝুলিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে কাবির, কিন্তু আশ্চর্যের ব্যাপার, এক ঠেলাতেই দরজা খুলে যায়। সে ভেবেছিল দরজা আটকানো থাকবে, কারণ প্রীতিশা সে যাওয়ার সময় দরজা লাগিয়ে দিয়েছিল, স্পষ্ট মনে আছে। তাই এখন খোলা দরজা দেখে খানিকটা অবাকই হলো কাবির। দরজা খুলে ভেতরে গিয়ে দেখে চারপাশ ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আকস্মিক প্রীতিশার কথা ভেবে আটকে ওঠে কাবির। মেয়েটা তবে এতক্ষণ এভাবে একা একা ছিল। তাই তাড়াহুড়ো করে পকেট থেকে একটা ছোট্ট টর্চ লাইট জ্বালিয়ে কাবির ডাকতে লাগলো প্রীতিশাকে। প্রীতি কই তুমি? প্রীতিশা কাবিরের ডাক শুনতে পেয়ে
ভেতরের ঘর থেকে দ্রুত সম্ভব উত্তর দেয়, আমি এই ঘরে এদিকে। প্রীতিশার গলা পেয়ে কাবির তস্ত্র পায়ে পাশের ঘরে গিয়ে দেখে প্রীতিশা বড় টেবিলটার নিচে হাত পা গুটিয়ে বসে আছে। নাজুক শরীরটা কাঁপছে বলে মনে হলো তার। ঘরে টর্চের আলো কাবিরকে দেখে দ্রুত বেগে টেবিলের নিচ থেকে বেরিয়ে এলো প্রীতিশা বেরিয়ে আসতে কাবির দেখলাম মেয়েটার চোখ মুখ অস্থির লাগছে, ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে, চোখের পল্লব পিটপিট করে নার্ভাস নেছে, কপালে বিন্দু বিন্দু ঘামের দেখা মিলেছে। কিন্তু কেন? কাবির ভয় পেল মেয়েটাকে এমন অবস্থায় দেখে। সে এগিয়ে এসে প্রীতিশার গালে হাত রেখে বিচলিত হয়ে বলল, এই কি হয়েছে? টেবিলের নিচে কি করতেছিলে তুমি? প্রীতিশা শুকনো ঢোক গিলল, অত্যন্ত ধিমি গলায় থেমে থেমে উত্তর দিল, আসলে আমি বিদ্যুৎ চমকানোতে ভয় পাই অনেক, তাই ওখানে লুকিয়ে চোখ বন্ধ করে কান চেপে ধরে বসেছিলাম। তুমি যাওয়ার পরপরই ইলেকট্রিসিটি চলে গিয়ে সম্পূর্ণ ঘর অন্ধকার হয়ে গিয়েছিল। তাইলে আলো জ্বালাওনি কেন? আলো কোথায় পাবো? ঘরে তো আর কোনো লাইট নেই, তাছাড়া কিছুই দেখতে পাইনি অন্ধকারে। কাবির থমকে গিয়ে মেয়েটাকে আগলে নিল নিজের সাথে। প্রীতিশাও আপ্লুত হলো কাবিরের কাছে চলে যায়। সে মুঠো করে খামছে ধরে কাবিরের বুকের কাছের গেঞ্জিখানা। কাবির বুঝলো ভুলটা তার নিজেরই। এইভাবে ঠোঁট গোল করে শ্বাস ফেল কাবির। এরপর নরম গলায় জিজ্ঞেস করলো, ফোন কই আসছিল তোমার? ফোনের ব্যাটারি ডাউন। আচমকায় প্রীতিশা হুট করে কেঁদে ফেলল। আসলে ভয়ের চোটে কেঁদেছে, কারণ এমন ভয়ানক দিন কখনো পার করেনি সে। অন্ধকারে যে তার মারাত্মক ভয়, ফোবিয়া আছে তার। প্রীতিশা সহজে ভয় পাওয়ার মেয়ে নয়, কিন্তু মেয়েটার অন্ধকারে প্রচুর ভয়। প্রীতিশার কান্নায় কাবির চমকালো। বিমূঢ় হলো সে। কাবির অনুশোচনায় দগ্ধ হয়েছে। তার উচিত ছিল আরও আগে বাড়িতে ফেরা। প্রীতিশা এবার মাথা তুলে কান্না ভেজা চোখে তাকে বলেই ফেলে, তুমি প্লিজ রাতে ফিরতে দেরি করো না। আমি একা বাসায় থাকতে কখনো থাকিনি, দিন হলে কিছু না, কিন্তু রাতে ভয় করে। তার মধ্যে ইলেকট্রিসিটি চলে যায়, আলো নেই, চারিদিকে অন্ধকার। মাঝে মাঝে জোরে জোরে বাস পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি ভয় পেয়ে গেছিলাম। কাবির চোখ বন্ধ করে নিজের উপর বিরক্ত হলো। প্রীতিশার অন্ধকারে ফোবিয়া আছে বেমালুম। ভুলে গেছিল কাবির। কি করে ভুললো এত বড় কথাটা? তাছাড়া কারেন্ট গেলে তো ঘরে আলো থাকবেই না। এটা আগে ভাবা উচিত ছিল ওর। আগে তো কাবির একা বাসায় মোবাইল ফোনের আলোয় কাজ চালিয়ে নিত, পারলে অন্ধকারে থাকতো। তার অগোছালো জীবনযাপনে অসুবিধা নামক শব্দই ছিল না। কিন্তু এখন ঘরে বউ আছে, তা ভাবতে হবে। তার সুবিধা অসুবিধা দেখা কাবিরের দায়িত্ব। নিজের অপারগতায় নিজেই নিজেকে দু চারটে গালি দিল কাবির, যাতে দ্বিতীয়বার এই ভুল না হয়। ভাবনা সরিয়ে কাবির প্রীতিশাকে আগলে বিছানায় বসালো। তারপর উঠে দাঁড়িয়ে পাশে ড্রয়ার থেকে 4টে বড় মোম জ্বালানো ঘর আলোকিত করতে। টিমটিমে হলুদ আলোয় ঘরটা আলোকিত হলো। তারপর আবার প্রীতিশের কাছে এসে তার পাশে বসে কাবির শান্ত কণ্ঠে বলল, কালকেই চার্জার লাইট কিনবো। মাথায় আসছিল না কথাটা, আগেই কেন উচিত আসছিল। প্রীতিশা সেসব শুনল না, হঠাৎ বলল, কাবির আজকেও শাড়িটা পরতে পারলাম না, তুমি তো পরতে বলে গিয়েছিলে। কাবির তেতে উঠে বলল, ভাড়বে যাক শাড়ি, তোমারে নিয়ে ভয় পেয়ে গেছি আমি। যাই হোক, কাল থেকে সন্ধ্যার মধ্যে বাড়িতে আসমু, প্রমিস। যদিও আজ কাজেই বেরোইছিলাম, সব তো জানো। প্রীতিশা আস্তে আস্তে মাথা নাড়ল। কাবিরের হঠাৎ প্রীতিশার হাত ধরে গভীর দৃষ্টিতে তাকে বলল, তোমারে কোনো কিছু নিয়ে কম্প্রোমাইজ করার দরকার নেই প্রীতি। আমার সাথে ভালো থাকার উদ্দেশ্যে আসছো এখানে, কষ্ট পাওয়ার জন্য না। যখন যা মন চাইবে করবা, যা লাগবো বলবা, কোনো কিছুর কমতি হইলে অভিযোগও করবা, তোমার হক এগুলো। প্রীতিশা অপলক তাকিয়ে থাকে কাবিরের দিকে। মৃদু হেসে কাবিরের হাতে চুমু খেয়ে বলল, তোমার ওপর কিসের অভিযোগ করব আমি?